নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো একাদশ শ্রেণীর নুন কবিতা, জয় গোস্বামীর নুন কবিতাটি। নুন কবিতার প্রত্যেকটা লাইন ধরে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আচ্ছা, জয় গোস্বামীর নুন কবিতাটি মূলত ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা তোমরা সবাই লিখে নিও। এবং জয় গোস্বামী তার এই কবিতায় তিনি বাংলার শ্রমজীবী মানুষের দুঃখ দৈন্যদশার কথা কিন্তু তুলে ধরেছেন। কি বললাম? তিনি বাংলার শ্রমজীবী মানুষের দিন দরিদ্র দুঃখ দৈন্যদশার কথা তুলে ধরেছেন। এবার কবিতাটা পড়ছি, সবাই দেখো। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এখানে বাংলার সাধারণ মানুষ কি বলছে? তারা অল্পতেই খুশি, তাদের মধ্যে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা নেই। ঠিক আছে, ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, ভালো গাড়িতে চড়তে হবে, বিদেশে ঘুরতে যেতে হবে, এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা তাদের মধ্যে নেই। তারা অল্পতেই খুশি, দুবেলা খেতে পড়তে পারলেই তারা খুশি। কি হবে দুঃখ করে, তাই তাদের মধ্যে দুঃখও নেই। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড়ে বলতে তাদের চাহিদাটা দেখো, সামান্য ভাত কাপড়, মানে সামান্য দুবেলা খাবার, ভাত এবং পরনের কাপড় যদি তারা জোগাড় করতে পারে তাহলে তাতেই খুশি তারা। তাদের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, তাই তাদের কোনো দুঃখও নেই। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জি কাটে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, মানে কখনো কখনো তাদের দিন চলে যায় অসুখে বিসুখে। আবার কখনো এমনও দিন গেছে, শ্রমজীবী মানুষ তো, মানে রোজ ইনকাম করে, রোজ কাজ করে, রোজ ইনকাম করে নিয়ে আসলে তবে তাদের খাওয়া, মানে আজ কাজ হলে তবে তাদের খাওয়া জুটবে, আবার কাজ না হলে খাওয়া বন্ধ হয়ে যায়, এই ধরনের মানুষ। তাই কী করতে হয়, মাঝে মাঝে তাদের ধার দেনা করেও সংসার চালাতে হয়। রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জি কাটে। এখানে দু ভাই বলতে কার কথা বলা হয়েছে? এখানে দু ভাই বলতে বাপ বেটাকেই কিন্তু দু ভাইয়ের কথা বলছে। মানে এখানে জয় গোস্বামী দু ভাই বলতে বাপ বেটা দুজনকে দু ভাই বলছে। দু ভাই মিলে টান দি গঞ্জিকাতে। গঞ্জিকাতে মানে হলো গাঁজা, এটা লিখে রাখো সবাই, গঞ্জিকা মানে হলো গাঁজা। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। সব দিন বাজার করার মতো পয়সা কিন্তু তাদের কাছে থাকে না। ঠিক আছে, আবার যেদিন বাজার করে সেদিন মাত্রা ছাড়া বাজার করে, অতিরিক্ত বাজার করে নিয়ে আসে। আবার বাড়িতে ফেরার পথে কী নিয়ে আসে? গোলাপ চারা কিনে নিয়ে আসে। এখানে একটা প্রশ্ন সবাই করতে পারে, যেহেতু তারা হতদরিদ্র মানুষ, যাদের দুবেলা ভাত কাপড় জোগাড় করার মতো ক্ষমতা নেই, তারা গোলাপ চারা কী করে বাড়িতে নিয়ে আসে? কারণ গোলাপ কী? সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ঠিক আছে, তো সেই সমস্ত মানুষদের বাড়িতে গোলাপ চারা নিয়ে আসা মানে একটা বিলাসিতা করা। ঠিক আছে, তারা কীভাবে গোলাপ চারা বাড়িতে নিয়ে আসছে? তো এক্ষেত্রে জয় গোস্বামী এটাই বলতে চেয়েছেন যে তারা হতদরিদ্র দিন, মানে শ্রমজীবী মানুষ হলেও তাদের মনের মধ্যে কিন্তু ভালোবাসা রয়েছে, তাদের মনের মধ্যেও সৌন্দর্য রয়েছে। সেই কারণে, কারণ গোলাপ তো সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ঠিক আছে, সেই কারণে তারা গোলাপ চারা বাড়িতে নিয়ে এসছে। কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। কিন্তু গোলাপ চারা তো নিয়ে এসছে, এবার সেই গোলাপ চারাটা পুঁতবে কোথায়? ফুল কি হবেই তাতে? গোলাপ গাছ খুব শৌখিন গাছ, তাকে খুব যত্ন করে পরিচর্যা না করলে, খুব যত্ন না নিলে সে গাছে কিন্তু ফুল হয় না। এবং গোলাপ চারা পরিচর্যা করতে গেলেও কিন্তু সেখানেও অর্থের প্রয়োজন হয়, তাকে সার দিতে হবে, আরও নানান রকম জিনিস দিতে হবে। তাই বলছে পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে, মানে যদি ভালো করে তাকে পরিচর্যা না করতে পারে তাহলে তো সেখানে ফুল হবে না, গাছ মরে যাবে। সেসব পরের কথা, আরে সেসব অনেক পরে ভাবা যাবে। টান দি গঞ্জিকাতে, এখন তো গাঁজা খাই। আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তারা কি বলছে? আমরা এতেই খুশি, এই সামান্য জিনিসেই খুশি, তা আমাদের চাহিদাটা সামান্য, এবং এই সামান্য জিনিসেই আমরা খুশি, এর থেকে বেশি কিছু তারা চায় না। এইভাবে হেসে খেলে কষ্ট করেই তাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। কি বলছে? মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। দুপুর রাতে বলতে মাঝ রাতের কথা বলা হয়েছে।
ঠিক আছে, মাঝরাতে যখন তারা বাড়ি ফিরে দেখে যে ঠান্ডা ভাতে সামান্য নুনটুকুও নেই, তখন কিন্তু রাগ চলে যায়। মানে ওরা শ্রমজীবী মানুষ তো, দুপুরবেলা রান্না করা খাবার, ঠিক আছে, রাত্রেও খেতে হয়, সেই ভাত থাকে, কিন্তু সেই ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু দেখো তরি তরকারি বা অন্য কোনো ব্যঞ্জন কিন্তু থাকে না। আমরা যখন খাই ভাতের সাথে নানা ধরনের ব্যঞ্জন সবজি থাকে, কিন্তু তারা কি বলছে, তাদের কিন্তু সেই ব্যঞ্জনের কোনো চাহিদা নেই বা তরি তরকারির কোনো চাহিদা নেই। তারা বলছে পরিমাণ মতো নুন, যেটা খুব সামান্য অল্প পয়সাতেই কিনতে পাওয়া যায়। নুন তো সামান্য অল্প পয়সাতেই কিনতে পাওয়া যায়, কিন্তু সেই সামান্য অল্প পয়সার নুনও তাদের জোগাড় করার মতন ক্ষমতা নেই। তাই ঠান্ডা ভাতে যখন পরিমাণ মতো নুনটাও থাকে না, তখন কি হয়, মাথায় রাগ চড়ে যায়। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। কি বলছে, যখন এই সামান্য নুনের জোগানটুকুও তারা করতে পারে না, নুনের জোগানটুকুও থাকে না, তখন কি হয়, মাথায় তার রাগ চড়ে যায়, এবং সেই মাথায় রাগ চড়ে গিয়ে তখন চিৎকার চেঁচামেচি করে এবং সারা পাড়া মাথায় ওঠে। কি করে, দু ভাই মিলে, মানে এখানে আমি বললাম দু ভাই বলতে জয় গোস্বামী বাপ বেটাকে বলেছেন, তারা দু ভাই মিলে তখন চিৎকার চেঁচামেচি করে সারা পাড়া মাথায় তোলে। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা। করি তো কার তাতে কি, মানে কি বলতে চাইছে, আমরা যদি না খেতে পেয়ে চিৎকার চেঁচামেচি করি, রাগ করি, তাতে কিন্তু কারোর কিছু যায় আসে না। আমি এই চিৎকার চেঁচামেচিটা করছি কিসের জন্য, আমার ভাতে পরিমাণ মতো নুন নেই, যথেষ্ট পরিমাণ খাদ্য নেই, সেই কারণে রেগে গিয়ে আমি চিৎকার চেঁচামেচি করছি। কিন্তু আমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে কারোর কিন্তু কিছু যায় আসে না, সবাই দিব্যি আছে, আমরা এত কষ্টে আছি, তাতে কারোর কিছু যায় আসে না। আমরা তো সামান্য লোক, আমরা তো সামান্য লোক মানে কি, তারা শ্রমজীবী মানুষ, দিন দরিদ্র মানুষ, তাদের জন্য কারোর কিছু যায় আসে না। তারা খেলো কি না খেলো, তারা মরে গেল কি বেঁচে রইল, তাদের জন্য কারোর কিছু আটকেও যায় না, কারোর কিছু যায়ও আসে না। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই দাগ দেবে। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক বলতে, এই লাইনের মধ্যে দিয়ে যিনি কথক, তিনি এই সমাজের যারা শাসক, যারা উচ্চবিত্ত মানুষ, তাদের কাছে একটা আবেদন রেখেছেন। মানে এই সমাজের যারা শাসক হয়, তাদের কি উচিত, তাদের দেখা উচিত তো সমাজের সর্বস্তরের মানুষ, সে নিম্ন মধ্যবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, উচ্চবিত্ত হোক, সমাজের সর্বস্তরের মানুষের যাতে সমস্ত সুবিধা তারা পায়, কোনো রকম অসুবিধা তাদের না হয়, সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, সেই ব্যবস্থাটা সমাজের উচ্চবিত্ত বা শাসক দলের লোকেদের দেখা উচিত। তাই আমাদের কথক এই আবেদন তাদের কাছে রাখছে যে আমাদের বিশেষ কিছু চাই না, আমাদের অনেক কিছু চাই না, আমাদের ভাতের সাথে শুকনো লবণ, আমাদের শুকনো ভাতের সাথে সামান্য লবণ, যেটা স্বল্প মূল্যে পাওয়া যায়, সেইটুকু ব্যবস্থা যদি আপনারা ঠিকঠাক করতে পারেন, তাহলে তারা খুব কৃতজ্ঞ থাকবে। এই আর্তনাদটা এই কথক আমাদের সমাজের উচ্চবিত্ত সমাজের কাছে রেখেছে। আচ্ছা, এবার গল্পের শেষে, কবিতার শেষে আমি আরেকটা জিনিস বলতে চাই। পুরো কবিতাতে কিন্তু নুন শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু শেষের লাইনে দেখো লবণ শব্দটা ব্যবহার করা হয়েছে। কেন, এটা প্রশ্ন আসতেই পারে, কেন লবণ শব্দটা ব্যবহার করা হলো? লবণ শব্দটা এই কারণেই ব্যবহার করা হয়েছে, আমি আগেই বলেছি, জয় গোস্বামী এই কবিতার মধ্যে দিয়ে সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের দুঃখ দৈন্যদশার কথা তুলে ধরেছেন। এই লবণ শব্দটা কিন্তু, মানে নুন, একটা কথা বলি, নুন মানে স্বল্প মূল্যের জিনিস, কিন্তু এর প্রয়োজন সর্বস্তরের লোকেদের কাছে। সমাজের নিম্ন মধ্যবিত্ত যে সেও নুন খায়, সমাজের মধ্যবিত্ত যে সেও নুন খায়, আর উচ্চবিত্ত যে সেও নুন খায়। এটা স্বল্প মূল্যের জিনিস, কিন্তু প্রত্যেক মানুষেরই প্রয়োজন, সে যে ক্যাটাগরির, যে শ্রেণী বিলং করুক না কেন। কারণ নুন কি হয়, খাবারের টেস্ট বাড়ায়। নুন ছাড়া এটা অল্প দামের জিনিস, কিন্তু সেটা যদি খাবারে না থাকে, আমরা কিন্তু সেই খাবারটা খেতে পারি না। তাই এটা স্বল্প মূল্যের হলেও সব মানুষের কাছে খুব গ্রহণযোগ্য জিনিস, এটা সহজলভ্য হলেও সব মানুষের কাছে খুব গ্রহণযোগ্য, প্রয়োজনীয় জিনিস। কিন্তু লবণ কথাটা ব্যবহার করেছে কারণ জয় গোস্বামী এই কবিতায়, বললাম, নিম্ন মধ্যবিত্ত মানুষ, শ্রমজীবী মানুষের দুঃখ দৈন্যদশার কথা তুলে ধরেছে।
আমরা অনেকেই জানি যে গ্রামের দিকে যারা খুব নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা কিন্তু লবণ শব্দটা দেখবে ব্যবহার করে। ঠিক আছে, নুন কথাটা মানে একটা চলতি কথা, সবাই ব্যবহার করলেও লবণ শব্দটা কিন্তু ওই সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষেরা ব্যবহার করে থাকে। ঠিক আছে, জয় গোস্বামী সেই ধরনের মানুষের কথাই এই কবিতার মধ্যে তুলে ধরেছে বলে তাদের মুখের ভাষাটাও কবিতার শেষে তিনি ব্যবহার করেছেন। ঠিক আছে, সমাজের যে স্তরের মানুষের দিন দৈন্যদশার কথা তিনি এই কবিতায় তুলে ধরেছেন, তাদের সেই মুখের ভাষা লবণ, সেই শব্দটাও তিনি তাই কবিতার শেষে ব্যবহার করেছেন। আশা করছি তোমাদের এই আলোচনাটা ভালো লেগেছে। নমস্কার।